এগুলো অবশ্যই ভালো করে পড়বে। যদি তোমাদের পড়তে ভালো নাও লাগে, তোমরা অবশ্যই আমি যে রিডিংগুলো পড়ে দিলাম তোমরা এটা এখান থেকে হলো রিডিংটা তোমরা আয়ত্ত করে নিও, ঠিক আছে? তো দেখো এই অধ্যায়ে আমরা যা করব, এই অধ্যায়ে আমাদের কাজ হচ্ছে দেখো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিগ্রাফি অনুশীলন করব। তো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন কৌশলীতে দক্ষতা অর্জনের জন্য আমাদের যে ক্যালিগ্রাফি অনুশীলন করব, আমরা ক্যালিগ্রাফিটা কি সেটাও দেখে নিই এবং আমাদের রিক্সা পেন্টিংয়ে এই বিষয়টা আমরা একটু দেখে নিই। তারপর দেখো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করে পোস্টার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বায়ান ভাষা আন্দোলনের ছবি আঁকবো। তো আগে আমরা রিক্সা পেন্টিং এবং ক্যালিগ্রাফিটা অনুসরণ করে নিই, দেন আমরা এগুলো ব্যবহার করে বাকি কাজগুলো করব। তো চলো আমরা সে কাজটি করে নেই। তো দেখো আমি প্রথমে তোমাদের কয়েকটি রিক্সা পেন্টগুলো কি মানে রিক্সা পেন্ট কয়েকটা আমি দেখিয়ে দিই, দেন তোমাদের দেখাবো রিক্সা পেন্টগুলো আসলে কীরকম থাকে, কীভাবে আমাদের রিক্সা পেন্টটা করতে হয়। তো কয়েকটা রিক্সা পেন্ট আগে আমরা দেখিয়ে নিই, ঠিক আছে? আমাদের জন্য সুবিধা হবে। তো এর মধ্যে এই একটা, ঠিক আছে? তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা চাইলে এগুলো আর্ট করতে পারো। এগুলো হচ্ছে রিক্সা পেন্ট, ঠিক আছে? রিক্সার মধ্যে যে পেন্টগুলো করা হয় এগুলো কিন্তু হাতে কাগজের উপর রং দিয়ে করানো হয়েছে। যখন তোমরা খুব ভালো মতো করতে পারবে তখন তোমরা চাইলে জল রং দিয়ে কাজগুলো খুব সহজেই করতে পারবা। এগুলো কিন্তু তোমাদের মতো স্টুডেন্টরাই করেছে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কিভাবে তোমরা আর্ট করবে, তারপরে এগুলো জল রঙগুলো ব্যবহার করে বা রিক্সা পেন্ট শিখে তোমরা চাইলে ঘরের যে জিনিসপত্রগুলো আছে ব্যবহারিক সেগুলোতে কিন্তু তৈরি করতে পারো, সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারো, করে ঘরে সাজিয়ে রাখতে পারো। দেখো রিক্সা পেন্ট একটা রিক্সার মধ্যে আর্ট করে করানো হয়েছে কীভাবে। তারপর দেখো চাই কেটলিতে রিক্সা পেন্ট করাতে কত সুন্দর হয়েছে। দেখো এই পেন্টগুলো মূলত রিক্সার মধ্যে করা হয়ে থাকে। তো দেখো এখানে একটি জল রঙের মানে জল রং দিয়ে বা কিভাবে রিক্সা পেন্ট করা হয় সেটা এখানে একটি চামচের মধ্যে করে দেখানো হয়েছে। তো তোমরা এটা চামচে কীভাবে রংটা করছে সেটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো আমি এটার ভিডিও লিঙ্কটা তোমাদেরকে আমি আমার যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে, ঠিক আছে? তো দেখো তোমরা ঠিক এভাবে চামচের মধ্যে আর্ট করতে পারবো, যে কোনো কিছুতে রিক্সা পেন্টটা কীভাবে করতে সেটা এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? এই যে এই লিঙ্কটাতে তোমরা জয়েন করলে খুব ইজিলি তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলটিতে। আমার যে এই ভিডিওতে তোমরা যখন এই ভিডিওটি দেখবা এই ভিডিওতেই দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? শিল্প সংস্কৃতির এই যে আজকের ভিডিওটিতেই থাকবে, তুমি চাইলে এখান থেকে লিঙ্কটা জয়েন করে খুব ইজিলি দেখে নিতে পারো। এটা দেখলে একবার দেখলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা ঘরে ব্যবহার করা যে নর্মাল জল রং আছে সেগুলো দিয়ে তোমরা রিক্সা পেন্টিংটা শিখতে পারবে খুব ইজিলি, ঠিক আছে? দেখো আমরা তো রিক্সা পেন্টিংয়ের যে দক্ষতা অর্জন সেটার জন্য আমরা চেষ্টা করলাম, এখন আমরা দেখব ক্যালিগ্রাফিটা অনুসরণ করব, ঠিক আছে? তো চলো ক্যালিগ্রাফির বিষয়টা দেখে নেই। তো দেখো এখানে একটি ক্যালিগ্রাফি আঁকা, তোমরা দেখে নাও এভাবে আসলে ক্যালিগ্রাফিগুলো আঁকা হয়। তো এগুলোর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তোমাদের লিঙ্ক। তো দেখো এখানে এই ক্যালিগ্রাফিটা দেয়া আছে, হ্যাঁ? এখানে কি কি ব্রাশ ইউজ করতে হয়, ঠিক আছে? কিভাবে ক্যালিগ্রাফিগুলো আর্ট করতে সহজ হবে সেই বেসিক ক্যালিগ্রাফি কোর্সটা প্রাথমিক ক্যালিগ্রাফারদের জন্য, ঠিক আছে? এখানে দেয়া আছে, তোমরা চাইলে এই লিঙ্কটা জয়েন করতে পারবে খুব সহজে, ইউটিউব থেকে দেখে নিতে পারবে। আমি তোমাদের এটার যে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, তো তোমরা সেই লিঙ্কটা জয়েন করে তোমরা এখান থেকে শিখে নিতে পারো খুব ইজিলি, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে সেটা শেয়ার করে দিবে যেন তারাও খুব ইজিলি শিখতে পারে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা কিন্তু আমাদের যে রিক্সা পেন্টিং আর যেই অঙ্কন কৌশলী দক্ষতা অর্জনের পোস্টার অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে যে আমরা ক্যালিগ্রাফি অনুশীলন করব সেটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করে পোস্টার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি আঁকবো। তো চলো আমরা মুক্তিযুদ্ধ এবং বায়ান্নর ভাষা আন্দোলনের ছবিগুলো কীভাবে আঁকবো সহজে সেগুলো দেখে নেই, এবং সে আঁকার এইগুলো ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই এক নজরে। তো দেখো আমি একটি মুক্তিযুদ্ধের, ঠিক আছে, লিবারেশন ওয়ার আমি একটি ছবি দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? তোমরা চাইলে এটা আর্ট করতে পারো। আর আরেকটা দিয়ে দিচ্ছি 21শে ফেব্রুয়ারির যে রাষ্ট্রভাষা বাংলা চাই তখন যে আমাদের
52 ভাষা আন্দোলনের সময় যে একটা আমাদের দৃশ্য দরকার সেটা আমরা এখানে একটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেটার জন্য 52 ভাষা আন্দোলনের জন্য এই চিত্রটা আঁকতে পারো, ঠিক আছে। এবং এটা কিভাবে আঁকবে তোমাদের জন্য যেন সহজ হয়, তার জন্য আমি তোমাদেরকে এই আর্টটা কিভাবে করতে হবে সেটার যে ভিডিও লিঙ্কটা থাকবে ইউটিউব থেকে, তোমরা খুব ইজিলি শিখতে পারবে। আমি সেই লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তোমরা কষ্ট করে আর খোঁজার কষ্ট করতে হবে না। আমার এই ভিডিওটির যে ডিসক্রিপশন বক্স সেখানে তোমরা গেলেই দেখতে পাবা, সেখান থেকে তোমরা কালেক্ট করে খুব ইজিলি রং করা এবং কীভাবে আর্ট করতে হবে সেটা খুব সহজে শিখে যাবা। দেখো এখানে আরেকটি আছে 52 ভাষা আন্দোলনের জন্য, এটাও তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো, আরও তোমাদের উপকারী ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তো যারা লাইক কমেন্ট করতেছো, সাবস্ক্রাইব করতেছো, আমাকে সাপোর্ট করতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে একটি মুক্তিযুদ্ধের দৃশ্য আঁকা আছে। আমি যেখানে দেখিয়েছি যতগুলো ছবি, ঠিক আছে, প্রত্যেকটা আমি তোমাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। তোমরা সহজে সেখান থেকে এই ছবিগুলো কীভাবে আর্ট করতেছে সেটাও তোমরা চাইলে সেখান থেকে দেখে খুব ইজিলি আর্ট করতে পারবা, ঠিক আছে। এখানে পুরোপুরি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আর্ট করা এখানে আছে, ঠিক আছে। রং করা সহ আর্ট করা সব কিছু এখানে টিউটোরিয়ালে আছে, কমপ্লিট করা আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবা। আর তোমাদের কারো যদি বেশি কঠিন লাগে মুক্তিযুদ্ধের ছবি আর্ট করতে, যদি তোমার কেউ মানুষের চিত্র না আর্ট করতে পারো, ঠিক আছে, যে আমাদের কাছে কঠিন লাগে, তাহলে তারা এটা দিতে পারো, ঠিক আছে। এটা সহজ আছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ঠিক আছে। যাদের কাছে একটু কঠিন লাগবে তারা এখান থেকে এই চিত্রটা দিতে পারো, যে আমি ফুল আর্ট করতে পারি না, মানুষ আর্ট করতে পারি না, গাছপালা আর্ট করতে পারি না, বাড়ি ঘর আর্ট করতে পারি না, তাহলে মুক্তিযুদ্ধের ছবিটা কিভাবে আমরা দিব। তো তারা খুব ইজিলি এটা আর্ট করতে পারবে। আর তোমাদের অবশ্যই আর্ট করতে হবে, যেহেতু আর্ট করা ছাড়া কোনো উপায় নেই। তো তোমরা সহজটাই যেভাবে হোক আর্ট করার চেষ্টা করবে। আর যারা পারবে, ভালো আর্ট করতে পারবে, তারা ওই দৃশ্য সহ অনেকগুলো সুন্দর চিত্র দিয়েছি সেগুলো আর্ট করবে, ঠিক আছে। আর আমি এগুলো প্রত্যেকটা কীভাবে আর্ট করবে সহজে আমি তোমাদেরকে সেই লিঙ্কটা ভিডিওতে দিয়ে দিব। টিউটোরিয়ালগুলো তোমরা খুব সহজেই সেখান থেকে শিখে নিতে পারবে, তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা দেখবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা কিন্তু লাইক করো না, সাবস্ক্রাইব অনেকে করো না, এতে কিন্তু খুবই কষ্ট পাই আমরা, কারণ তোমাদের উপকারে আসবে। সাবস্ক্রাইব করে রাখলে যখন আমরা ভিডিও আপলোড দিই যেন তা পেয়ে যাও। পরে তোমরা কী করো, আমাদের এই ভিডিওগুলো পাও না, পরে তোমরা লিখো যে কমেন্ট বক্সে এই ভিডিওগুলো কোথায় পাবো। তোমাদেরকে বারবার বলা হয় সাবস্ক্রাইব করে রেখো, আর যখনই আমি ভিডিও আপলোড দেবো এতে তোমাদের কাছে খুব ইজিলি চলে যাবে। তো দেখো আমরা আমাদের এই রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করার পোস্টার রং করা এবং যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ ও 52 ভাষা আন্দোলনের ছবিগুলো আঁকবো আমরা, সেটাও কমপ্লিট করে ফেলেছি। আমাদের এই দুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা জারি নাচের ভঙ্গিগুলো অনুসরণ করব। ভাষা আন্দোলনের গান তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল একটি পরিবেশনা তৈরি করব। মানে তোমাদেরকে একটু জারি গানটির নাচের সাথে ভঙ্গিগুলো মিলিয়ে একটা পরিবেশনা তৈরি করতে হবে যেহেতু, তো আমি সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা অবশ্যই সেটা এখন দেখে নাও এবং সেটা অবশ্যই তোমরা সবাই মিলে ট্রাই করবে, অবশ্যই তোমরা পারবে। তো দেখো এখানে আমরা চলে এসেছি। তোরা ঢাকা শহরে আসতে বাঙালি জারি নাচ গান সহ দেখো এখানে দেয়া আছে, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। দেখো এখানে সুন্দর করে দেয়া আছে এই যে এরা কিভাবে ডান্স করতেছে, কিভাবে তারা নাচগুলো, কিভাবে অঙ্গি ভঙ্গি দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি, তারপরে পদভঙ্গি, হস্তভঙ্গি দিয়ে কিভাবে তারা ডান্সগুলো করতেছে। তোমরা চাইলে এখান থেকে খুব সহজে শিখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য খুবই ইজি হবে এখান থেকে শেখা। আমি এটার ভিডিও লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। তুমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ইজিলি সেখান থেকে সংগ্রহ করে দেন তোমরা এটা জারি নাচটা তোমরা ট্রাই করতে পারবে এবং তোমাদের জন্য খুবই ইজি হবে। তো দেখো যদি তোমাদের স্কুল অনুষ্ঠিত হয় তোমরা সেখান থেকে সংগ্রহ করে খুব ইজিলি করতে পারবে এই জারি নাচের যে তোমাদের বলছে তৈরি করে একটা পরিবেশনা তৈরি করতে, তো সেটা অবশ্যই পারবে তোমরা। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। আমরা জারি নাচের ভঙ্গিগুলো অনুসরণ করব। ভাষা আন্দোলনের গান তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল করে একটি পরিবেশনা তৈরি করব। এটা কিন্তু আমরা এখন কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো নিজেদের আশেপাশে কোনো রিক্সা পেইন্টার আছে কিনা অনুসন্ধান করবো, মানে খুঁজবো।
যদিও এটা খুব কঠিন, আশেপাশে পাবো কিনা সন্দেহ আছে, মনে হয় না পাবো। যদি থাকে তবে তার কাছে রিক্সা পেন্টিংয়ের অঙ্কন কৌশলী অথবা এবং এর মাধ্যমে যে ব্যবহার শিখে নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এটা যদি আমরা না পাই অনুসন্ধান করতে, তা আমি তোমাদের জন্য একটি ভিডিও লিঙ্ক এখানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা খুব সহজে দেখতে পারবে। তোমাদের আরেকটি যে তোমাদের লিবারেশন ওয়ার বা স্বাধীনতা যুদ্ধের যে একটি ছবি, যারা চাও তোমরা এটা হচ্ছে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যে রিক্সা পেন্টিংটা বলছে পাশে কেউ থাকে তার কাছ থেকে শিখে নিতে, যেহেতু আমাদের আশেপাশে সহজে আমরা কাউকে পাবো না বা এটা খুবই রেয়ার, তো আমরা ইউটিউব থেকে এখান থেকে আমি তোমাদেরকে লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে খুব ইজিলি সংগ্রহ করে শিখতে পারবা। এখানে ফুল টিউটোরিয়ালটা দেয়া আছে। দেখো একদম লাস্টে ক্যালিগ্রাফি কিভাবে করতে হবে, দেখো এখানে কিছু লেখাও আছে। এটা শুরু থেকে একদম 0 থেকে কিন্তু এটা আর্ট করা হয়েছে, কিভাবে রং করা হয়েছে, ঠিক আছে। ফুল এখানে দেয়া আছে রিক্সা পেন্টিংয়ের যেই তোমরা যার কাছ থেকে বলা হয়েছে আশপাশে কারোর কাছ থেকে শিখতে, সেটা তোমরা এখানে ইজিলি শিখতে পারবা। এই ভিডিও লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। অবশ্যই যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করতে যেন ভুলবেন, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সাবস্ক্রাইব করে তোমাদেরই কাজে লাগবে। এরপর আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমার সাথে সাথে পেয়ে যাবা। আর কমেন্ট বক্সে তখন লিখতে হবে না যে ভিডিওটা কোথায় বা এই পেজটা আমরা পাচ্ছি না, এই সমস্যাটা হবে না। আমি কিন্তু পর্যায়ক্রমে প্লেলিস্টে দিয়ে রেখেছি তোমাদের জন্য। তো যারা আশেপাশে না পাবা, যারা পাবা তো তাহলে তাদের জন্য তো সুবিধে হবে। আর যারা না পাবা কাউকে খুঁজে রিক্সা পেন্টিং শেখার জন্য, তো তারা অবশ্যই এখান থেকে ভিডিওটি থেকে খুব ইজিলি ঘরে বসে দেখলেই তোমরা পাবা। একদম পুরোপুরি না পারলেও তোমরা চেষ্টা করো, দেখলেই তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে। বাকিটা তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে, তখন এতটা কষ্টকর হবে না। তো দেখো এখন আমরা এই কাজটি আমাদের কমপ্লিট করে ফেলেছি, যে নিজেদের আশেপাশে কোনো রিক্সা পেইন্টার আছে কিনা অনুসন্ধান করব। যদি থাকে তবে, যদি থাকে, যেহেতু নাই, যদি থাকলে তো থাকলো, না থাকলে আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। আর ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। যদিও স্কিপ করে কেউ দেখে থাকো, পুনরায় ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, অনেক কিছু খোঁজা লাগবে না। সব কিছু আমি রেডি করে তোমাদের জন্য তৈরি করে একদম এই ভিডিওটা তোমাদের জন্য প্রস্তুত করেছি। সব কিছু এখানে ভিডিও লিঙ্ক, যেটা টিউটোরিয়াল প্রয়োজন, যে চিত্র দরকার সেটা আমি দিয়েছি, কিভাবে ক্যালিগ্রাফি শিখবে সব কিছু এখানে দিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবা না, এতে তোমাদের উপকার হবে। দেখো নিজেদের এলাকায় শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করব। যদি থাকে তা ভালোভাবে দেখব এবং বন্ধু খাতায় তার বর্ণনা লিখব। যেহেতু আমাদের বন্ধু খাতায় বর্ণনা লিখতে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে, তাহলে আমাদের যার কি বলেছে নিজেদের এলাকায়, তো আমরা চেষ্টা করব নিজেদের এলাকায়, ঠিক আছে, আছে কিনা, বা নিজেদের এলাকা বলতে বা বিভাগ বা জেলায় আছে কিনা সেই মুক্তিযুদ্ধের সেই ভাস্কর্যটা নিয়ে, বা ভাস্কর্য যে স্থাপনাটা, সে বিষয়গুলো আলোচনা করতে এবং সেগুলো খোঁজ নিয়ে দেন বন্ধু খাতায় লিখব। তো আমি এখানে কয়েকটি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা সেখান থেকে চাইলে লিখতে পারো, বাকিটা তোমাদের এলাকা থেকেও চাইলে লিখতে পারো। তো দেখো আমরা চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে অদম্য বাংলা ভাস্কর্যটি। এই ভাস্কর্য বহন করে দেশের মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রামী ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের মূর্ত প্রতীক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদম্য বাংলা। 23 ফুটের উঁচু বেদিতে আগ্নেয়াস্ত্র সহ 3 অদমনীয় পুরুষ দৃঢ় প্রত্যয়ের সাথে বিপ্লবী ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ডান পাশে শাশ্বত বাংলার সংগ্রামী নারী এক হাত উত্তোলিত ও অন্য হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ডাক দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের অবদানের একটি অংশের প্রতিচ্ছবি তিনি। স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রতীক আমাদের অদম্য বাংলা। এখন দেখো আমরা দেখব অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভাস্কর্যটি সেটি নিয়ে। তো দেখো এখানে বলা আছে, দেখো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বন্দুক কাঁধে দাঁড়িয়ে থাকা 3 নারী পুরুষের ভাস্কর্য, যেটি সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নিশ্চিত করে।
সেটি অপরাজেয় বাংলা। এর 3টি মূর্তির একটির ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 303 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে, আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। 1979 সালের 19 জানুয়ারি পূর্ণদমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এ ভাস্কর্যের উদ্বোধন করা হয়। উদ্বোধন করার পরে দেখো, তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোনো শিলালিপি নেই। স্বাধীনতার এ প্রতীক তিলে তিলে গড়ে তুলেছেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বেদিতে দাঁড়ানো 3 মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশের সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। এ ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখব সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। এ হচ্ছে আমাদের সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে নিতুন কুণ্ডুর তৈরি সাবাস বাংলাদেশ নামের ভাস্কর্য দেখা যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক শিক্ষক ছাত্র শহীদ হওয়ায় এর স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নির্মাণের জায়গা নির্ধারণ করা হয় সিনেট ভবনের দক্ষিণে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর 1991 সালের 3 ফেব্রুয়ারির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শিল্পী নিতুন কুণ্ডুর উপস্থাপনায় নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে ফলক উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে 40 বর্গফুট জায়গা নিয়ে, যেখানে রয়েছে 2 জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি। একজন রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আর তার বাহুটি মুষ্টিবদ্ধ করে জাগানো, অন্যজন রাইফেল হাতে দৌড়ের ভঙ্গিতে রয়েছে, যার পরনে প্যান্ট, মাথায় এলোমেলো চুলের প্রাচুর্য, যা কিনা আধুনিক সভ্যতার প্রতীক। এ 2 জন মুক্তিযোদ্ধার পেছনে 36 ফুট উঁচু একটি দেয়াল ও দাঁড়িয়ে আছে। দেয়ালের ওপরের দিকে রয়েছে একটি শূন্য বৃত্ত, যা দেখতে সূর্যের মতোই। ভাস্কর্যটির নিচের দিকে ডান ও বাম উভয় পাশে 6 ফুট বাই 5 ফুট উঁচু 2টি ভিন্ন চিত্র খোদাই করা রয়েছে। ডান দিকের দেয়ালে রয়েছে 2 জন যুবতী। যুবকের কাঁধে রাইফেল, মুখে কালো দাড়ি, কোমরে গামছা বাঁধা যেন বাউল, আর যুবতীর হাতে একতারা। গাছের নিচে মহিলা বাউলের ডান হাত, বাউলের বুকে বাম দিকের দেয়ালে রয়েছে মায়ের কোলে শিশু, 2 জন যুবতী, একজনের হাতে পতাকা। পতাকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে গেঞ্জি পরা এক কিশোর। শিল্পী নিতুন কুণ্ডু তার মন তুলি দিয়ে এমনভাবে ভাস্কর্যটি চিত্রিত করেছেন, দেখলে মনে হয় যেন 1971 সালেরই অর্জিত স্বাধীনতার প্রতিচ্ছবি। এখন আমরা দেখব আরেকটি ভাস্কর্য, বিজয় 71 ভাস্কর্য। এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে, এখন আমরা বিস্তারিত জানব এর সম্বন্ধে। 1971 সালের মহান মুক্তি সংগ্রামের বাংলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূর্ত প্রতীক হয়ে আছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য বিজয় 71। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজয় 71 ভাস্কর্যে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার নজর কাড়া ভঙ্গিমা বারবার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে নিয়ে যায় দর্শনার্থীদের। একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে। তার ডান পাশেই শাশ্বত বাংলার সর্বস্বত্যাগী ও সংগ্রামী নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন, যার সঙ্গে আছে রাইফেল। অন্যদিকে একজন ছাত্র মুক্তিযুদ্ধে গ্রেনেড ছোড়ার ভঙ্গিমায় বাম হাতের রাইফেল নিয়ে তেজোদীপ্ত চিত্তে
দাঁড়িয়ে আছে। বিখ্যাত ভাস্কর্য শিল্পী শ্যামল চৌধুরীর তত্ত্বাবধানে বিজয় ৭১ ভাস্কর্যটির নির্মাণ কাজ ২০০০ সালের জুন মাসে শেষ হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। বিজয় ৭১ ভাস্কর্য দেখতে প্রতিদিন অগণিত মানুষ ক্যাম্পাসে ভিড় জমায়। এখন আমরা দেখতে পাচ্ছি সংসপ্তক। এই ভাস্কর্যটি সম্বন্ধে এখন আমরা জানব বিস্তারিত। সংসপ্তক এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এই ভাস্কর্যটি ১৯৯০ সালের ২৬ মার্চ এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন জাবির উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বাঙালি জাতি। তাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের বিজয় দিবসকে স্মরণ রাখার জন্য বিভিন্ন জায়গায় তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। সেই রকমভাবে বাঙালি জাতির এই গৌরব ১৯৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে স্মারক ভাস্কর্য সংসপ্তক। শিল্পী হামিদুজ্জামান খান ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে এতে দৃশ্যমান করা হয়েছে। সংসপ্তক হল ধ্রুপদী যোদ্ধাদের নাম, মরণপণ যুদ্ধে যারা অপরাজিত। এই ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাচ্ছেন দেশমাতৃকার বীর সন্তান। মাতৃভূমিকে শত্রুমুক্ত করা যাদের স্বপ্ন, শত্রুর বুলেটের সামনেও জীবন তাদের কাছে তুচ্ছ। সংসপ্তকের গায়ে প্রতিফলিত হয়েছে ধ্রুপদী যোদ্ধাদের দৃঢ় অঙ্গীকার। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও লড়ে যান যে অকুতোভয় বীর, সেই সংসপ্তক আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনাকে দৃশ্যমান করার লক্ষ্যেই সংসপ্তক প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীরদের স্মরণেও এটি নির্মাণ করা হয়েছে। অমর একুশে, এই ভাস্কর্যটি এখন আমরা আলোচনা করব। অমর একুশে এর শিল্পী হচ্ছে জাহানারা পারভীন এবং এটি ২১শে ফেব্রুয়ারি ১৯৯১ সালে অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। তো দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটে সামনে অবস্থিত এই ভাস্কর্যটি ১৯৯১ খ্রিস্টাব্দে ২১শে ফেব্রুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ এই ভাস্কর্যটি উদ্বোধন করেন। দেখো, অমর একুশ মনে করিয়ে দেয় ত্যাগ আর অগণিত প্রাণের বিনিময়ে বাঙালির প্রাপ্তি। বিশ্বে বাঙালিরা অন্যতম জাতি যাদের ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। অমর একুশ নিয়ে যায় ৫২-এর ২১শে ফেব্রুয়ারিতে, যেই দিনে ভাষার জন্য ছাত্ররা মিছিল করেছিল। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার প্রমুখের তাজা প্রাণের লাল রক্তে বাঙালিরা নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করে। অমর একুশ মা বাবার কোলে সন্তানের লাশকে দেখায়। মহান ভাষা আন্দোলনের চেতনাকে কংক্রিটের শরীরে জীবন্ত করেছেন শিল্পী জাহানারা পারভীন। শিল্পী অমর একুশ ভাস্কর্য কর্মে তার লালিত স্বপ্নে এবং জাতীয় চেতনাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছেন। অমর একুশ নামের মধ্যে বায়ান্নের সেই উত্তাল সময়কে যেমন ধরে রাখা হয়েছে, তেমনি একটি শানিত চেতনাকেও শরীরী করা হয়েছে। এই ভাস্কর্যে একজন মায়ের কোলে শায়িত ছেলের প্রতিকৃত দেখা যায় এবং এর পেছনে স্লোগানরত অবস্থায় একজনের প্রকৃতি দেওয়া হয়েছে। তো দেখো, আমরা আমাদের নিজেদের এলাকার যে শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য বা স্থাপন আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা এখান থেকে চাইলে বন্ধু খাতায় লিখতে পারো, বা তোমাদের এলাকায় যদি থাকে তোমরা সেটা যদি সম্বন্ধে জানো বা তোমরা সেটা সম্বন্ধে জেনে লিখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা নমুনা স্বরূপ উত্তর লিখে দিলাম। এখন দেখো, আমরা সর্বশেষ যে কাজটা করবো সেটা হচ্ছে ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবনী ও কর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। তো সেটা আমরা বিস্তারিত জানবো এবং সাথে সাথে আমাদের এই অধ্যায়ে আমরা যা করলাম সবগুলো কাজ শেষ হবে। তো দেখো, খালিদ সৈয়দ আবদুল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন ১৯৪২ সালে এবং মৃত্যুবরণ করেছেন ২০১৭ সালে। ভাস্কর ও চিত্রশিল্পী তিনি। সৈয়দ আবদুল্লাহ খালিদ ১৯৪২ সালে সিলেট
সিলেট শহরের কাজী ইলিয়াসে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমদ মুজতবা ছিলেন একজন প্রতিসন্ধিৎসু সংস্কৃতিমনা ব্যক্তি। তার বাবা চেয়েছিলেন ছেলে যেন তার পদাঙ্ক অনুসরণ করে ধর্মীয় বিষয়ে সুপতি হয়, কিন্তু সেই ছেলে হলো একজন চিত্রশিল্পী, এমনকি শেষ অবধি একজন দেশশ্রেষ্ঠ ভাস্কর। শিল্প ও নৈপুণ্যের জন্য তার তৃষ্ণা অন্বেষণে বেরিয়ে পড়ার আগে খালিদের শৈশব এবং কৈশোরের একটা ভালো সময় কেটেছে সিলেটের পরিমণ্ডলে। একজন জন্মগত নেতার সমস্ত অনন্য সাধারণ প্রতিভা তার মধ্যে ছিল, তবে তার প্রকৃত আবেগ ছিল চিত্রকলায়। খালিদ কাঠকয়লা ব্যবহার করে তার পরিবারের পুরনো জরাজীর্ণ বাড়ি বাটি পাড়া ঘর এর দেয়ালে প্রচুর ছবি আঁকেন। সমস্ত দেয়াল জুড়ে গ্রাফিতি এবং প্যাটার্নের মতো সমস্ত ধরনের ছবি এবং নকশা ছিল। সিলেটের সুবিদ বাজার থেকে শুরু করে যেখানে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল, তিনি শিল্প ও কারুশিল্পে শীর্ষস্থান অর্জন করেন। সেই কোমল বয়সে তিনি ঈদ কার্ড, জন্মদিনের কার্ড তৈরি করে বন্ধুদের কাছে পাঠাতেন। তার প্রতিভা দেখে চাচাতো ভাই ও শ্যালক হাবিবুর রহমান খান তাকে ঢাকায় নিয়ে আসেন এবং তাদের পলাশী ব্যারাকে একটি ছোট রেলের বগিতে থাকার ব্যবস্থা হয়। ঢাকার নবাবপুর স্কুল থেকে ম্যাট্রিকুলেশনের পর খালিদ ঢাকা আর্ট কলেজে ভর্তি হন। তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে তিনি 1969 সালে আর্ট কলেজ, বর্তমান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্র ইউনিয়নের ভিপি হিসেবে খালিদ 144 ধারা ভঙ্গ করে গণ আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। অল্প সময়ের জন্য তিনি 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ফাইন আর্টসের স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি 2012 সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। সৈয়দ আবদুল্লাহ খালিদ প্রধানত তার গৌরবান্বিত কর্ম অপরাজেয় বাংলার জন্য সর্বমহলে খ্যাত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। তার অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ইন্টারনাল বেঙ্গল, ডলফিন এবং মা ও শিশু। সৈয়দ আবদুল্লাহ খালিদ 3 বার একক প্রদর্শনী করেন এবং 1983 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিতীয় জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে তিনি প্রথম পুরস্কার লাভ করেন। বিভিন্ন সময় তিনি জাতীয় পর্যায়ে প্রদর্শনীর জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বিচারক হিসেবে মনোনীত হন। 1987 সালে তিনি ভারতের মাদ্রাসায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী পোড়ামাটির সার্ক কর্মশালার দলনেতা হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রধানমন্ত্রীর বাসভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সংগ্রহে তার শিল্পকর্ম দেখা যায়। সৈয়দ আবদুল্লাহ খালিদ 2012 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকার একটি স্মারক ডাক টিকিট 1990 থেকে 91 এবং একটি রৌপ্য মুদ্রা 1998 প্রচলন করে, যাতে খালিদের সবচেয়ে উল্লেখযোগ্য ভাস্কর্য অপরাজেয় বাংলা দেখানো হয়। শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের জন্য তিনি 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে 21 পদক এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। সৈয়দ আবদুল্লাহ খালিদ 20 মে 2017 সালের 20 মে এই তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা সন্তান রেখে যান। এই ছিল আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। আজ এ পর্যন্ত শেষ। তো দেখো, ভাস্কর ও শিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ বিনের জীবন ও কর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার যে চেষ্টা সেটা আমরা করেছি। তো তোমরা এখান থেকে যদি পারো কিছু কম লিখতে পারো বা পুরোটা লিখতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। আমি পুরোটুকু দিয়ে দিয়েছি। আর এই অধ্যায়ে আমরা যা করব সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। তো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই আশা করি উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওগুলো আমি যখনই দেবো আপলোড যেন তোমরা তা পেয়ে যাও। আর সকল ভিডিও প্লেলিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে। তো আজ
এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।